পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালী খুলতে ট্রাম্পের 48 ঘন্টা আলটিমেটাম প্রত্যাখ্যান ইরানের। গোটা অঞ্চলকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য জাহান্নামে পরিণত করার হুঁশিয়ারি। যুদ্ধের প্রভাবে দেশে দেশে বাড়ছে জ্বালানি তেলের দাম। পর্তুগালে জনজীবনে মারাত্মক প্রভাব। কাঁচামালের অভাবে উৎপাদন বন্ধ থাকায় বিপাকে উদ্যোক্তারা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানে নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। পরিস্থিতি আরও জটিল করলে গোটা অঞ্চলকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য জাহান্নামে পরিণত করা হবে বলেও হুঁশিয়ারি দেয় তেহরান। এদিকে ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় ইসরায়েলি হামলায় 5 জন নিহত ও 170 জন আহতের খবর পাওয়া গেছে। জবাবে ইসরায়েল, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে আইআরজিসি। শুধু সামরিকভাবে নয়, অর্থনৈতিকভাবে একে অপরকে পঙ্গু করে দিতে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ইরান ও ইসরায়েল। স্থানীয় সময় শনিবার ইরানের অর্থনীতির বড় উৎস বিভিন্ন পেট্রোকেমিক্যাল কারখানায় হামলার দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতে বেশ কয়েকজন নিহত হন। ইরানের বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও হামলা চালানো হয়। এর আগে ইরানের ইস্পাত উৎপাদন সক্ষমতা 70% ধ্বংস করার দাবি করেন তিনি। লেবাননের দক্ষিণাঞ্চলেও ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণ হয়েছে। অব্যাহত হামলায় চুপ করে নেই ইরানও। তেল আবিবকে লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছুটছে তারা। পাশে দাঁড়িয়েছে বিভিন্ন মিত্র সংগঠন। একই দিন ইসরায়েলের সাফেদ শহর, মেরন এয়ার কন্ট্রোল বেস, মেতুলা ও গোলানি ব্রিগেডের সদর দপ্তর সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানার কথা জানায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যৌথভাবে ইসরায়েলে হামলার কথা জানায় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউতি। কুয়েত জানিয়েছে 24 ঘন্টায় তাদের আকাশসীমায় 8টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 19টি ড্রোন প্রবেশ করেছে, যা প্রতিহত করা হয়। একই সময়ে সংযুক্ত আরব আমিরাত 23টি ক্ষেপণাস্ত্র ও 56টি ড্রোন মোকাবিলার কথা জানায়। এদিকে যুদ্ধ চলাকালীন নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের কথা জানিয়েছে ইরান। পাশাপাশি নিজেদের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে নিহত জেনারেল কাসেম সোলাইমানির আত্মীয়দের আটক করা হয়েছে বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। মধ্যপ্রাচ্য সংঘাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে হরমুজ প্রণালী নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। 48 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়ে ট্রাম্প বলেন ইরানকে হরমুজ খুলে দিতে হবে, না হলে তাদের উপর নরক নেমে আসবে। বার্তায় আগের 10 দিনের আলটিমেটামের কথা স্মরণ করিয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন সময় ফুরিয়ে আসছে। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড সরাসরি এই হুমকি প্রত্যাখ্যান করেন ও একে অসহায় ও বোকামিপূর্ণ পদক্ষেপ আখ্যা দেন। তারা স্পষ্ট জানান এমন চাপ প্রয়োগে তেহরান নতি স্বীকার করবে না। এমনকি যুদ্ধ বিস্তৃত করলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জন্য গোটা অঞ্চলকে জাহান্নামে পরিণত করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরানের সশস্ত্র বিদ্রোহের অভিযোগে নিষিদ্ধ বিরোধী দল পিএমওআই এর 2 সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার স্থানীয় সময় সকালে দেশটির সুপ্রিম কোর্ট দণ্ড বহাল রাখার পর এই দুজনের ফাঁসি কার্যকর করা হয়। ইরানের বিচার বিভাগীয় ওয়েবসাইটের তথ্য মতে ওই 2 ব্যক্তি পিএমওআই এর সক্রিয় সদস্য ছিলেন এবং একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গেল বছরের শেষ দিকে গ্রেফতার হওয়া এই ব্যক্তিদের বিপ্লবী আদালতে বিচার সম্পন্ন হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই বিচার প্রক্রিয়াকে অস্বচ্ছ আখ্যা দিয়ে জানিয়েছে গত মার্চ মাসেও একই সংগঠনের আরও 4 সদস্যের ফাঁসি কার্যকর করা হয়েছে। এদিকে এই ঘটনাকে ব্যর্থ চেষ্টা উল্লেখ করে পিএমওআই জানিয়েছে এ ধরনের নৃশংসতা তাদের আন্দোলনকে আরও বেগবান করবে। অন্য প্রসঙ্গ, দেশের ঝুঁকিপূর্ণ 30 জেলায় আজ থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি। প্রথমে পাবে 6 থেকে 59 মাস বয়সীরা। উপসর্গ থাকলে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। এই মুহূর্তে রাজশাহীতে আছেন সহকর্মী মওদুদ রানা এবং বরগুনায় আছেন সাইফুল বিরাজ। সরাসরি প্রথমে যাচ্ছি মওদুদ রানার কাছে।
কার্যক্রম শুরু হচ্ছে এবং রাজশাহীর স্থানীয় যে প্রশাসন রয়েছে তারা পায়রা ওড়ানোর মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু করলেন এবং আমরা রয়েছি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা প্রাথমিক স্কুল মাঠে। এখানেই মূলত রাজশাহী জেলার যে হামের রোগের টিকাদান কর্মসূচি সেটি শুরু হচ্ছে এবং আজকে এই গোদাগাড়ী উপজেলার যে 9টি ইউনিয়ন রয়েছে প্রত্যেকটি ইউনিয়নে 3টি করে অস্থায়ী কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে। সব মিলিয়ে গোদাগাড়ী উপজেলায় 28টি অস্থায়ী কেন্দ্রে এবং এখানকার যে পৌরসভা রয়েছে সেখানকার 3টি ওয়ার্ডে এই টিকাদান কার্যক্রম হবে এবং আজকে প্রত্যেকটি কেন্দ্রে 210 জন করে যারা শিশু রয়েছেন তারা টিকা পাবেন। 5650 জন টিকা পাবেন উপজেলায় এবং 628 জন টিকা পাবেন পৌরসভায়। এবং তারা যেটি বলছেন যে এই উপজেলায় আগামী 3 সপ্তাহ কার্যক্রম চলবে। আজকে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত এবং অন্যান্য দিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে এবং এই গোদাগাড়ী উপজেলায় সব মিলিয়ে 217টা কেন্দ্রে 36,109 জন শিশু তারা এই টিকা পাবেন এবং পৌরসভায় 25টা কেন্দ্রে 6,977 জন এই টিকা পাবেন। এবং যারা 6 মাস বয়সী শিশু রয়েছে তারা থেকে শুরু করে 5 বছরের নিচে অর্থাৎ 59 মাস বয়সী শিশুরা একটি করে টিকা পাবেন এবং অন্যদিকে যারা 6 মাসের নিচে এবং হামে আক্রান্ত বা হামের উপসর্গ রয়েছে তাদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে এরই মধ্যে হামের যে টিকা সেটি পৌঁছে গেছে এবং কিছুক্ষণের মধ্যে এই হামের টিকা প্রদান করা শুরু হবে এবং যেসব শিশু বাচ্চারা এসেছেন তারা অপেক্ষা করছেন তাদেরকে পর্যায়ক্রমে এই টিকা প্রদান করা হবে। এবং আমরা যেটি দেখছি যে এই উপজেলা এবং পৌরসভার যে শহরগুলো রয়েছে ওয়ার্ডগুলো রয়েছে সেখানে কিন্তু এই 9টার সময় একই সাথে এই টিকা প্রদানের কার্যক্রম শুরু হবে। আমরা কথা বলেছিলাম এখানকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি দায়িত্বে রয়েছেন তিনি যেটি বলছেন যে তারা প্রচারণা চালিয়েছেন এবং আমরাও দেখতে পাচ্ছি যেসব কেন্দ্রগুলোতে টিকা প্রদান করা হবে এরই মধ্যে মায়েরা তাদের শিশুদের সাথে করে নিয়ে এই টিকা নিতে এসছে এবং সেই কার্যক্রম শুরু হবে যেটি পুরো উপজেলাতেই আসলে করা হবে। এবং আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো ধরনের আসলে পার্শ্ব প্রতিক্রিয়া যদি হয় সেটি নিয়ে আসলে কোনো ধরনের চিন্তা না করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যেসব চিকিৎসক রয়েছেন তাদের সাথে আসলে যেন যোগাযোগ করে এবং এখানে এক একটি ভাইলে 5 জন করে শিশুর টিকা দেওয়া হবে। এবং যেটি আমরা দেখলাম যে এখানে এই মাত্র এই টিকাদান কার্যক্রম শুরু হলো এবং সেটি আগামী 3 সপ্তাহ চলতে থাকবে। আমি এই গোদাগাড়ী উপজেলার কথা যদি বলি এখন পর্যন্ত 27 জন এখানে উপসর্গ নিয়ে সংক্রমিত হয়েছেন। এর মধ্যে 14 জনের আসলে নমুনা পরীক্ষা করা হয়েছে, সেখানে 8 জন এখানে হাম প্রমাণিত হয়েছেন এবং তারা যেটি বলছেন যে এখানে হামে আক্রান্ত অন্যান্য উপজেলা থেকে বেশি, সে কারণেই প্রথম এই উপজেলায় আসলে হামের যে টিকা সেটি আসলে দেয়া হচ্ছে। এবং আমরা এই খবর আরো জানবো এবং আমাদের সহকর্মী রয়েছেন বরগুনায়, তিনি সেখানকার পরিস্থিতি জানাবেন। দেখুন, হামের হটস্পট বরগুনায় সকাল 8টা থেকে শিশুদের হামের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। বরগুনা পৌরসভা এবং বরগুনা সদর উপজেলার 10টি ইউনিয়নের মধ্যে 5টি ইউনিয়নে এই টিকাদান কার্যক্রম চলছে। স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছে বরগুনা সদর উপজেলায় আজ শুধু হামের টিকা প্রদান করা হচ্ছে এবং আমি রয়েছি এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতাল টিকাদান কেন্দ্রে। সকাল থেকে এখানে অর্ধশতাধিক শিশুকে তাদের অভিভাবকরা টিকা দিতে নিয়ে এসেছিলেন এবং টিকা প্রদান সম্পন্ন হয়েছে। এছাড়াও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আরও বেশ কয়েকজন অভিভাবক তাদের শিশুদেরকে নিয়ে এসেছেন এখানে টিকা প্রদানের জন্য। তো ইতিমধ্যেই বরগুনায় 149 জন হাম সংদিগ্ধ রোগী শনাক্ত হয়েছেন এবং তাদের মধ্যে 73 জনের নমুনা টেস্টের পর 25 জন হাম এবং 1 জন রুবেলা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তো স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছে যে শুধু আজ পর্যায়ক্রমে বরগুনার পৌরসভা এর 25টি কেন্দ্র এবং 10টি ইউনিয়নের মধ্যে 5টি ইউনিয়নের 15টি কেন্দ্রে আজ টিকাদান কার্যক্রম চলছে। আগামীকাল থেকে পুরো সদর উপজেলা জুড়ে এই টিকা প্রদান কার্যক্রম চলবে এবং মোট 21 দিনব্যাপী এই টিকাদান কার্যক্রম চলবে। এর মধ্যে প্রায় 36,000 শিশুকে টিকা প্রদান করা হবে বলে স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছেন। আর তারা আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যেই যারা হামের টিকা গ্রহণ করেছেন সেই সব সিঁদুরের কিন্তু টিকা প্রদান করা হবে এবং এই টিকা প্রদান কার্যক্রম কিন্তু আজ থেকে যে শুরু হয়েছে এটি কিন্তু চলমান থাকবে। তো এই ছিল বরগুনা থেকে টিকা প্রদান কার্যক্রমের সবশেষ। আমরা যাব গাজীপুরে, সেখানে আছেন সহকর্মী মেহেদি হাসান।
গাজীপুরে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আনুষ্ঠানিকভাবে হামের যে টিকা কার্যক্রম সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে এবং এরই মধ্যে এই গাজীপুরের সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিদ এবং এই আসনটির যিনি সংসদ সদস্য এবং তার পার্শ্ববর্তী আসনের সংসদ সদস্য যারা রয়েছেন তারা সকলেই কিন্তু একত্রিত হয়ে এই যে আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটি কিন্তু আসলে চালু করছেন। আমরা দেখতে পাচ্ছি তার পাশাপাশি এইখানকার যেই অর্থাৎ এই এলাকার যারা শিশু রয়েছে সকল শিশুকেই কিন্তু এখানে ডাকা হয়েছে, তারা যেন একত্রে অর্থাৎ আজকে উৎসাহী কার্যক্রমে উৎসাহী হয় সেই বিষয়টি কিন্তু জানানোর জন্য আজকে এখানে ডাকা হয়েছে। এবং এই এলাকায় আমরা যেমনটি দেখছিলাম যে আসলে বিপুল সংখ্যক শিশু এই কার্যক্রমে কিন্তু উৎসাহিত হয়েছে। আমরা একটু কথা বলতে চাই মাননীয় প্রতিমন্ত্রীর সাথে। যেখানেই এটার প্রাদুর্ভাব বাড়বে সঙ্গে সঙ্গে যেন আমরা এটা নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারি এবং টিকাদান কর্মসূচি এইভাবেই আস্তে আস্তে আমরা বিভিন্ন জায়গায় কন্টিনিউ করে যাব। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছি এবং অতি দ্রুতই এই হামের প্রাদুর্ভাবের যে দেখা গিয়েছে এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এবং এখানে আমাদেরকে সহযোগিতা করছে স্থানীয় প্রশাসন, এখানে সহযোগিতা এবং আয়োজন করেছে স্থানীয় স্বাস্থ্য সিভিল সার্জন মহোদয় এবং ইউনিসেফের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা এবং স্থানীয় জনপ্রতিনিধি দুইজন এমপি আমাদের সাথে এখানে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। জনগণের সম্পৃক্ততার মাধ্যমে আমরা এই স্বাস্থ্য যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি নিয়ন্ত্রণ করব বলে আশাবাদী। জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই আপনারা ছোট বাচ্চারা যারা আছে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা প্রত্যেককে টিকার জন্য নিয়ে আসবেন। শুধুমাত্র যারা ইতিমধ্যে জ্বর এবং ঘামে আক্রান্ত তারা টিকা পাবেন না, কিন্তু তারা চিকিৎসা পাবেন এবং সাথে ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে যাতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। এইভাবে জনগণকে নিয়ে এবং আমাদের এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আমরা এই কাজটি চালিয়ে যাব যাতে কোনো রকম আর এইটা নিয়ে আশঙ্কার কোনো কারণ না থাকে। যেমনটা আসলে শুনছিলেন যে এই এলাকার সারা দেশে যে টিকার অর্থাৎ হামের যে হটস্পট রয়েছে তার মধ্যে গাজীপুর কিন্তু অন্যতম এবং তারই অংশ হিসেবেই কিন্তু আজকে এখানে আসলে গাজীপুরে এই হামের টিকা কার্যক্রম শুরু যাচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তিনি নিজে সেই কার্যক্রম উদ্বোধন করছেন। তো এই ছিল গাজীপুরের পরিস্থিতি এবং এ বিষয়ে আরো খবরাখবর জানাতে নবাবগঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী মনির হোসেন। 18 জেলার 30 উপজেলায় হাম রুবেলার জরুরি টিকাদান কর্মসূচি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা আছি এই মুহূর্তে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে যেই টিকাদান কর্মসূচি সেই কর্মসূচির উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে আসবেন এবং এসে তার যে কার্যক্রম এবং কর্মসূচির যে উদ্বোধন সেটি করবেন। তবে আমরা এখানে এসে যেটি দেখতে পাচ্ছি যে শিশুরা আসছে টিকা নিতে এবং অভিভাবকরা তাদের নিয়ে আসছেন এবং এখানকার যে প্রক্রিয়া সেসব তারা সম্পন্ন করছেন। গতকালই সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন 6 মাস থেকে 5 বছর অর্থাৎ 59 মাস বয়সী যেই শিশুরা আছে তারাই এই হাম রুবেলার যেই জরুরি টিকাদান ক্যাম্পেইন সেই টিকাদান ক্যাম্পেইনে এই টিকা পাবে। এবং আরও যে তথ্যটি তিনি জানিয়েছিলেন যে এর আগে যারা 2 ডোজ টিকা অর্থাৎ 9 মাস এবং 15 মাস বয়সে যে শিশুরা টিকা নিয়েছেন তাদেরকেও টিকা নেয়ার জন্য বলেছে। বিশেষ করে 6 থেকে 59 মাস বয়সী যেই শিশুরা আছে তাদের সব শিশুদেরই এই টিকার আওতায় আনার জন্য বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। এবং বিশেষ করে আমরা বেশ কয়েকদিন গত 15 মার্চ থেকেই দেখছি সারা দেশেই হামের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু বেড়েছে। বিভিন্ন হাসপাতালে সেই চাপ বেড়েছে এবং সন্দেহজনক হাম সারা দেশে 6000 রোগী ছাড়িয়েছে। এর মধ্যে 98 শিশু হামের সন্দেহজনক হাম অর্থাৎ হামের যেই উপসর্গ সেই উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। তো এই যে একটি পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই পরিস্থিতির কারণেই আসলে মূলত যেই জরুরি টিকাদান সেই জরুরি টিকাদান কর্মসূচি হাতে নেয় সরকার এবং সেটি আজ থেকে শুরু হয়। এবং বেশ কয়েকদিন ধরেই আসলে বলা হচ্ছিল যে যেহেতু নিয়মিত যেই টিকা কার্যক্রম সেই টিকা কার্যক্রম ব্যাহত হওয়ার কারণেই যেই প্রাদুর্ভাব সেই প্রাদুর্ভাব কিন্তু বেড়েছে এবং সেই যে
একটি ইমিউনিটি গ্যাপ, সেই ইমিউনিটি গ্যাপ কমানোর জন্য বিশেষ এই টিকাদান কর্মসূচি পালন করছে সরকার এবং এর মাধ্যমে এবং বিশেষজ্ঞরা বলছেন এই টিকাদান কর্মসূচি সফল করা গেলে হামের যে প্রাদুর্ভাব সেটি কমে আসবে বলে তারা আশা করছেন। তো ঢাকার নবাবগঞ্জ থেকে এই ছিল হামের টিকাদান কর্মসূচি সবশেষ আমার কাছে। হামের টিকা প্রদান কার্যক্রমের খবর জানতে এখন সরাসরি ছিলাম আমরা ঢাকা, গাজীপুর, বরগুনা ও সিলেটে। আবারও ইরান যুদ্ধের খবর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সামরিক শক্তি ধ্বংস করার দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান। গেল ২০ বছরে মার্কিন বিমান বাহিনীর ওপর এমন বড় আঘাত আর দেখা যায়নি। রাডার ব্যবস্থা ধ্বংস হওয়ার পরও অত্যাধুনিক ইনফ্রারেড প্রযুক্তির সাহায্যে এই পাল্টা হামলা চালিয়েছে ইরান। সম্প্রতি ইরানি ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার খবর পাওয়া গেছে। ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা শেষ হয়ে গেছে, ঠিক তখনই এমন হামলা মার্কিন প্রতিরক্ষা বিভাগকে বড় দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের বেশিরভাগ রাডার ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় তারা এখন বিকল্প কৌশলে এগোচ্ছে। ইরানের রেভলিউশনারি গার্ডের প্রকাশিত ফুটেজ অনুযায়ী তারা এখন রাডারের বদলে ইলেকট্রো অপটিক্যাল বা ইনফ্রারেড সেন্সর ব্যবহার করছে। এই প্রযুক্তি মূলত বিমানের ইঞ্জিনের তাপ বা ঘর্ষণের ফলে তৈরি হওয়া তাপ শনাক্ত করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। রাডার সংকেত না থাকায় মার্কিন যুদ্ধ বিমানগুলো এই হামলার আগাম সতর্কতা পাচ্ছে না। এই অভিযানে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বল্প পাল্লার মজিদ মিসাইল সিস্টেম বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। এই সিস্টেমটি রাডার ছাড়াই ১৫ কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। ৬ কিলোমিটার উচ্চতায় থাকা ড্রোন বা যুদ্ধ বিমানকে উচ্চ গতিতে ধাওয়া করে ধ্বংস করতে সক্ষম এই প্রযুক্তি। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক জ্যামিং বা ফ্লেয়ার প্রযুক্তি ব্যবহার করেও অনেক ক্ষেত্রে এই মিসাইলকে ফাঁকি দেওয়া সম্ভব হচ্ছে না। বিশ্লেষকেরা বলছেন গত এক মাসে মার্কিন বাহিনী ইরানে ১৩,০০০-এর বেশি অভিযান পরিচালনা করলেও ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি অংশ এখনও কার্যকর রয়ে গেছে। বিশেষ করে ইস্পাহান, সিরাজ এবং বন্দর আব্বাসের মতো কৌশলগত এলাকায় নিয়মিতভাবে যুক্তরাষ্ট্রের MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করছে ইরান। এই ঘটনাগুলো প্রমাণ করে সামরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরও তেহরান এখনও আকাশ সীমায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর জন্য বড় হুমকি হিসেবে টিকে আছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরানে বিমান হামলা চালাতে গিয়ে নিখোঁজ মার্কিন পাইলট। যুক্তরাষ্ট্রের এখন সবচেয়ে বড় অগ্রাধিকার তাকে উদ্ধার করা। যে কোনো মূল্যে উদ্ধারের চেষ্টায় মার্কিন সামরিক বাহিনী। বিশ্লেষকরা বলছেন ইরান যদি তাকে আটকে সক্ষম হয় তা বড় ধরনের কূটনৈতিক হাতিয়ার হয়ে উঠতে পারে। তারা বলছেন এটি ছবি কিংবা ভিডিও বদলে দিতে পারে মার্কিন জনমত। যে কারণে সামরিক অভিযান এখন শুধু উদ্ধার নয়, রাজনৈতিক হিসাব নিকাশেও জড়িয়ে পড়ছে। যুক্তরাষ্ট্রের একটি বিধ্বস্ত বিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধারে জোর তৎপরতা চলছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই উদ্ধার অভিযান এখন ক্রিটিক্যাল মিশন হয়ে উঠেছে, কারণ সময় যত গড়াবে ঝুঁকিও তত বাড়বে। বিশ্লেষকদের মতে যদি ওই মার্কিন সেনা সদস্যকে আটক করতে পারে ইরান, তা হবে দেশটির জন্য একটি বিশাল অর্জন। এই পরিস্থিতিতে একজন বন্দী সেনা সদস্য হয়ে উঠতে পারে আলোচনার টেবিলে শক্তিশালী চাপ তৈরির উপাদান। সবচেয়ে বড় আশঙ্কা যদি বন্দী অবস্থায় ওই সেনার ছবি বা ভিডিও প্রকাশ পায়, এতে যুক্তরাষ্ট্রের জনমতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। এমনিতেই বিতর্কিত এই যুদ্ধে ট্রাম্পের জনসমর্থন কম, তার মধ্যে এমন দৃশ্য জনমতকে আরও দ্রুত বদলে দিতে পারে। বিশ্লেষকরা সতর্ক করছেন যদি এই ঘটনায় সংঘাত কমানোর চেষ্টা করা হয় তাহলে তা হোস্টেজ ডিপ্লোমেসিকে উৎসাহিত করতে পারে, অর্থাৎ কাউকে আটক করে সুবিধা আদায়ের প্রবণতা বাড়তে পারে। ফলে সামরিক লক্ষ্য, কূটনৈতিক হিসাব এবং জনমত সব মিলিয়ে পরিস্থিতি এখন আরও জটিল হয়ে উঠছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ইরান ইসরায়েল যুদ্ধের উত্তাপে টালমাটাল ইউরোপের শীর্ষ অর্থনীতির দেশ জার্মানি। মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে দেশটিতে জ্বালানি তেলের দাম বাড়ায় দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে জীবনযাত্রার ব্যয় সামাল দিতে সাধারণ মানুষ এখন ঝুঁকছেন বিদ্যুৎ চালিত সাশ্রয়ী গাড়ির দিকে। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই জার্মানিতে লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম। দেশটির অটোমোবাইল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের তথ্য মতে মধ্যপ্রাচ্যে অস্থিরতা শুরুর পর থেকেই আন্তর্জাতিক বাজারের তুলনায় স্থানীয় বাজারে ডিজেল, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে 20 থেকে 30%। জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়াকে জার্মানির শক্তিশালী অর্থনীতির জন্য বড় অশনি সংকেত হিসেবে দেখছেন দেশটির অর্থনীতিবিদরা। জার্মানি এই মুহূর্তে জ্বালানি তেলের দাম নিয়ে ভীষণ অস্থির সময় পার করছে। এর ফল সাধারণ মানুষের আয়ের ওপর পড়বে। বিশেষ করে জ্বালানি তেল কিনতে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার অর্থ দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তার মানে দুর্বল হয়ে যাচ্ছে জার্মান অর্থনীতি। পরিস্থিতি মোকাবিলায় জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ির পরিবর্তে এখন ইলেকট্রিক কার বা বৈদ্যুতিক বাহনের প্রতি আগ্রহ বাড়ছে জার্মানদের। সাম্প্রতিক এক জরিপ বলছে অন্তত 50% মানুষ এখন বৈদ্যুতিক গাড়ি কেনার পক্ষে মত দিয়েছেন। জ্বালানি সাশ্রয়ে অপ্রয়োজনে গাড়ি না চালানোর পরামর্শ দিয়েছে জার্মান সরকার। একই সাথে পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে প্রায় 8 লাখ বৈদ্যুতিক গাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নে সংশ্লিষ্ট খাতে 3 বিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা দিয়েছে জার্মান প্রশাসন। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান যুদ্ধের কারণে শুধু জার্মানি কিংবা ইউরোপ নয়, এখন মুদ্রাস্ফীতির কবলে পড়ে কঠিন সময় পার করছে গোটা বিশ্ব। অর্থনীতিবিদ ও জ্বালানি শক্তি নিয়ে কাজ করছে এমন সংস্থাগুলো বলছে, মধ্যপ্রাচ্যে অস্থিরতা না কমলে এবং ইরানে শান্তি ফিরে না আসলে বিপদ আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। চলমান যুদ্ধের প্রভাব মারাত্মকভাবে পড়তে শুরু করেছে পর্তুগালে। জ্বালানি তেলের মূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির পাশাপাশি বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। পেট্রোল বা ডিজেলের দাম বাড়ায় মারাত্মক ক্ষতিগ্রস্ত দেশটির ট্যাক্সি চালক ও উবার বা বোল্টের মতো রাইড শেয়ারিং করা পেশাজীবীরা। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে পর্তুগালে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। দেশটির জাতীয় পরিসংখ্যান সংস্থার তথ্য বলছে, যুদ্ধ শুরুর পরপরই মার্চে পর্তুগালে জ্বালানির মূল্য বেড়েছে 5.8%। সম্প্রতি প্রতি লিটার ডিজেল কিনতে ভোক্তাদের ব্যয় করতে হচ্ছে €2.22 থেকে 40 সেন্ট ও পেট্রোল €2.03 থেকে 25 সেন্ট পর্যন্ত, যা একেবারে অকল্পনীয় পর্তুগিজদের কাছে। জ্বালানি খাতে ভর্তুকির পাশাপাশি কর মওকুফের মতো সরকার নানা পদক্ষেপ নিলেও নাভিশ্বাস জনজীবনে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটির ট্যাক্সি চালক ও উবার বা বোল্টের মতো রাইড শেয়ারিং পেশার সঙ্গে যুক্ত পেশাজীবীরা। জ্বালানি ব্যয় বাড়লেও ভাড়া একই থাকায় আর্থিক ক্ষতির মুখে এ খাতে থাকা বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। অতিরিক্ত সময় কাজ করেও প্রত্যাশিত আয়ের মুখ দেখছেন না তারা। এখানে তেলের দাম বেড়েছে, বাট আমাদের ফেয়ারটা বাড়েনি, যে কারণে সংশ্লিষ্ট মহলকে বিশেষভাবে অনুরোধ তারা যেন বিষয়টি বিবেচনা করে। চলমান তেলের দাম বাড়ার কারণে পর্তুগালে সমস্ত জিনিসের দাম অলরেডি বাড়া শুরু হয়ে গেছে। বিশেষ করে যেহেতু তেলের সাথে পরিবহন একটা বিষয় সম্পৃক্ত। জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব পড়ছে দেশটির নিত্যপণ্যের বাজারেও। লাগামহীন বাড়ি ভাড়ার সঙ্গে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন ন্যূনতম মজুরিতে কাজ করা কর্মজীবীরা। ডিজেলের দাম আরও 8 সেন্ট ও পেট্রোলের দাম আরও 3.5 সেন্ট বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা ডিজিইজি। চলমান যুদ্ধ সংঘাত দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে ক্রমশ জটিল আকার ধারণ করছে ইউরোপের বিভিন্ন দেশের স্বাভাবিক জীবনযাত্রাও। পর্তুগালের মতো অপেক্ষাকৃত কম শক্তিশালী অর্থনীতির দেশগুলো ভুগছে সব থেকে বেশি। তাই এসব দেশের জনগণের প্রত্যাশা দ্রুতই এই যুদ্ধ বন্ধ হবে, শান্তি ফিরবে এবং স্থিতিশীলতা ফিরবে গোটা বিশ্বে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ইরান যুদ্ধের উত্তাপ এখন আর মধ্যপ্রাচ্যের মানচিত্রে সীমাবদ্ধ নেই। হরমুজ প্রণালীতে ট্যাঙ্কার চলাচল বন্ধ হওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ কমছে রেকর্ড পরিমাণে। তবে এই সংকট কেবল পেট্রোল পাম্পেই থেমে থাকেনি। কাঁচামালের অভাবে প্লাস্টিক, পোশাক থেকে শুরু করে চিকিৎসা সরঞ্জামের উৎপাদনও এখন বন্ধের মুখে। আধুনিক সভ্যতা যে কতটা তেলের উপর নির্ভরশীল, এক যুদ্ধেই তা হারে হারে টের পাচ্ছে বিশ্ববাসী। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক তেলের সরবরাহ কমেছে প্রায় 20%, যার সরাসরি প্রভাব পড়ছে শিল্প উৎপাদনে। প্লাস্টিক, পলিস্টার আর রাবারের মতো কাঁচামাল উধাও হয়ে যাওয়ায় জুতা থেকে শুরু করে স্মার্টফোন সবকিছুর উৎপাদন এখন মুখ থুবড়ে পড়ছে।
জ্বালানি সংকটের সবচেয়ে ভয়াবহ রূপ দেখা যাচ্ছে চিকিৎসা আর জীবনযাত্রার নিত্যপণ্যে। জাপানে প্লাস্টিক টিউবের অভাবে কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা ব্যাহত হচ্ছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় হাহাকার পড়েছে সাধারণ ময়লা ফেলার ব্যাগ নিয়ে। মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে গ্লাভস কারখানা। অবস্থা এমন দাঁড়িয়েছে যে কেবল যাতায়াত নয়, জীবন বাঁচানোর ন্যূনতম সরঞ্জাম জোগাতেও হিমশিম খাচ্ছে উন্নত দেশগুলো। অর্থনীতিবিদরা বলছেন এটি কেবল জ্বালানি সংকট নয়, বরং সবকিছুরই সংকট। বিয়ারের বোতল, চিপসের প্যাকেট কিংবা শিশুদের খেলনা, প্রতিটি পণ্যেই ব্যবহৃত তেলের উপজাত আজ দুষ্প্রাপ্য। মুদ্রাস্ফীতির পারদ আকাশচুম্বী হওয়ায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা এখন তলানিতে। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হলে বিশ্ব এক অন্ধকার মন্দার দিকে ধাবিত হচ্ছে, যার শেষ কোথায় কারো জানা নেই। যুদ্ধের ময়দান থেকে হাজার মাইল দূরে বসেও প্রতিটি মানুষ আজ আগুনের আঁচ টের পাচ্ছে নিজের পকেটে। তেলের এই খরা যদি দীর্ঘায়িত হয়, তবে আধুনিক বিশ্বের চাকা যে স্থবির হয়ে যাবে, সেই বার্তাই দিচ্ছে বর্তমান প্রেক্ষাপট। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় আরও ৩ জন নিহত হয়েছেন। তারা সবাই বেসামরিক নাগরিক। এদিকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে ভয়াবহ প্রভাব ফেলছে জ্বালানি সংকট। বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় হাসপাতাল, পানি, পয় নিষ্কাশন ব্যবস্থাতেও ব্যাঘাত ঘটছে। পাল্লাতে তীব্র হচ্ছে বেঁচে থাকা মানুষের আর্থিক সংকট। গাজার মধ্যাঞ্চলের আল জাওয়াইদায় একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলার ভয়াবহ দৃশ্য সামনে এসেছে। পুড়ে যাওয়া গাড়ির ধ্বংসস্তূপ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই দিনে খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় ইসরায়েলের গুলিতে আহত হয়েছেন আরও কয়েকজন ফিলিস্তিনি। গাজা সিটি ও জাবালিয়াতেও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও প্রতিদিনই এমন হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এদিকে দীর্ঘদিনের বিদ্যুৎ সংকটে গাজায় পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রায় ৭৫টি পানির কূপ বিদ্যুতের উপর নির্ভরশীল, যা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। বাস্তুচ্যুত পরিবারগুলোর নিরাপদ পানির সংকট আরও তীব্র হয়ে উঠছে। আমি ছোট ছোট পাত্রে পানি বহন করি। আমাদের বড় কোনো পানির ট্যাঙ্কি নেই, তাই বারবার যেতে হয় আর সবসময় পানি পাওয়া যায় না। কখনো কখনো আমার ছেলে পানি না নিয়েই ফিরে আসে। চিকিৎসা কেন্দ্র এখনো চালু আছে। তারা প্রচন্ড চাপের মধ্যে এবং ভেঙে পড়ার ঝুঁকিতে কাজ করছে। এসব হাসপাতালে জ্বালানি, চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতির তীব্র সংকট রয়েছে। আল শিফা সহ বিভিন্ন হাসপাতাল জেনারেটরের উপর নির্ভর করে চলছে, কিন্তু জ্বালানি সংকটে সেগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রেড ক্রস বলছে স্বাস্থ্য ব্যবস্থা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। একই সঙ্গে খান ইউনিসে মানুষ ভিড় করছে দাতব্য রান্নাঘরে, কারণ বাজারে পণ্য থাকলেও কেনার মতো অর্থ নেই অধিকাংশ পরিবারের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বিশ্ববাজার জ্বালানি সংকটের মুখে বদলে যাচ্ছে গাড়ির সমীকরণ। খরচ বাঁচাতে পোল্যান্ডে বাড়ছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। একই সঙ্গে সৌর প্যানেলের মাধ্যমে চার্জিং সুবিধা থাকায় বাস্তব হয়ে উঠছে ফ্রি ড্রাইভিং ধারণা। অর্থনীতিবিদরা বলছেন এটি ইউরোপের জ্বালানি ব্যবস্থায় একটি কাঠামোগত পরিবর্তন আনছে। হরমুজ প্রণালীতে জ্বালানি সরবরাহ বাধার মুখে পড়ে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, যা সরাসরি আঘাত হানে পরিবহন ব্যবস্থায়। বিশ্বের অন্যান্য দেশের মতো এর প্রভাব পড়েছে ইউরোপের দেশ পোল্যান্ডেও। জ্বালানির উচ্চমূল্য খরচ বাড়িয়েছে সাধারণ মানুষের, যা বদলে দিচ্ছে গাড়ি ব্যবহারের সমীকরণ। এ পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থার দিকে ঝুঁকছেন অনেকে। দেশটিতে ক্রমেই প্রসারিত হচ্ছে বৈদ্যুতিক গাড়ির সংখ্যা। ব্যবহারকারীর সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। খরচের দিক থেকে পার্থক্যের দিকটিও স্পষ্ট। যে খরচে একটি বৈদ্যুতিক গাড়ি প্রায় ৩৭০ কিলোমিটার চলতে পারে, সেখানে একই খরচে পেট্রোল বা ডিজেলের গাড়ি চলতে পারে মাত্র ১০০ কিলোমিটারের মতো। এই বিশাল ব্যবধানই ক্রেতাদের সিদ্ধান্তে বড় ভূমিকা রাখছে। অনেকে আবার নিজেদের বাড়িতে সৌর প্যানেল স্থাপন করে গাড়ি চার্জ দিচ্ছেন, ফলে বিদ্যুৎ খরচও প্রায় শূন্যে নেমে এসেছে। এতে করে ফ্রি ড্রাইভিং এর ধারণা বাস্তব হয়ে উঠছে, যা বৈদ্যুতিক গাড়ির প্রতি আকর্ষণ আরও বাড়িয়ে দিচ্ছে। গাড়ি চালানোর জন্য এটাই আমার কাছে সবচেয়ে সস্তা উপায়, কারণ আমার সোলার প্যানেল রয়েছে। তাই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আমাকে কোনো খরচ করতে হয় না। আমি প্রায় বিনামূল্যেই গাড়ি চালাতে পারি। ডিলারদের মতে মার্চ থেকে আবার বিক্রি বাড়তে শুরু করেছে এসব গাড়ির। আগামীতে এই প্রবণতা আরও দ্রুত বাড়বে বলে ধারণা করছেন তারা। অর্থনীতিবিদরা বলছেন মধ্যপ্রাচ্যের সংঘাত ইউরোপের জ্বালানি ব্যবস্থায় একটি কাঠামোগত পরিবর্তন আনছে, যেখানে জীবাশ্ম জ্বালানির গাড়ি থেকে সরে এসে মানুষ ধীরে ধীরে বৈদ্যুতিক ও পরিবেশ বান্ধব বিকল্পের দিকে ঝুঁকছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ইস্তাম্বুলে বৈঠকের পর এই কথা জানান তিনি। এদিকে আলোচনার মধ্যে ইউক্রেনের রুশ হামলায় ১৫ জন নিহত হয়েছেন।
ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলা আরও তীব্র হয়েছে। হতাহত হচ্ছে অনেক মানুষ। খার্কিভ অঞ্চলে একাধিক শহর ও গ্রামে সামরিক অভিযানে প্রাণহানি ঘটেছে। সুমি অঞ্চলে ড্রোন নিক্ষেপ করলে আহত হন শিশুসহ অনেকে। দক্ষিণ পূর্বাঞ্চলের নিকোপোলে একটি বাজারে ড্রোনের আঘাতে কয়েকজন নিহত ও বহু মানুষ আহত হন। দোনেৎস্কেও প্রাণহানির খবর মিলেছে। ইউক্রেনের দাবি, এক রাতে প্রায় ৩ শতাধিক ড্রোন ছুড়েছে রাশিয়া, যার বেশিরভাগই ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়েছে। তবে কিছু ড্রোন গুরুত্বপূর্ণ স্থাপনে আঘাত হেনেছে এবং বিভিন্ন স্থানে ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। জবাবে রাশিয়ার রোস্তভ অঞ্চলে হামলা চালায় ইউক্রেনীয় সেনারা, যেখানে হতাহত ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ইস্তাম্বুলে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরদোয়ান আবারও রাশিয়া ইউক্রেন সংলাপের আহ্বান জানান এবং কৃষ্ণ সাগরে নিরাপদ নৌ চলাচল ও জ্বালানি সরবরাহের নিরাপত্তার উপর গুরুত্ব দেন। একই সঙ্গে ইউক্রেনের সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর কথাও তুলে ধরেন। জেলেনস্কি জানিয়েছেন তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত। যে কোনো ফরম্যাটে নেতাদের পর্যায়ের বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে আলোচনা আয়োজনের উদ্যোগকে স্বাগত জানায় কিয়েভ। জেলেনস্কি জানান, যুদ্ধ থামাতে কূটনৈতিক পথকে সক্রিয় করার উপর জোর দিচ্ছে ইউক্রেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের জ্বালানি নিষেধাজ্ঞায় ধস নেমেছে কিউবার পর্যটন খাতে। জ্বালানি সংকটে বাতিল হচ্ছে একের পর এক ফ্লাইট। প্রভাব পড়ছে ক্ষুদ্র শিল্পেও। বাধ্য হয়ে বন্ধ করতে হচ্ছে অনেক প্রতিষ্ঠান। এতে কাজ হারিয়ে বিপাকে হাজারো পরিবার। এক সময়ের প্রাণবন্ত শহর কিউবার হাভানা এখন প্রায় ফাঁকা। পর্যটকের অভাবে অলস সময় পার করছেন চালকরা। আগে দিনে 4টি ট্রিপ পাওয়া গেলেও এখন একটি মেলাও ভার। আগের মতো আর নেই। বর্তমান পরিস্থিতির কারণে পর্যটক উল্লেখযোগ্য হারে কমে গেছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি নিষেধাজ্ঞায় কিউবার পর্যটন খাত মারাত্মক সংকটে পড়েছে। জ্বালানি সংকটে একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হচ্ছে। এতে পর্যটকের আনাগোনা কমেছে কিউবায়। চরম বিপাকে পড়েছেন এই খাতের সঙ্গে যুক্ত হাজারো মানুষ। ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র ব্যবসাও। হস্তশিল্প থেকে শুরু করে রেস্তোরাঁ, সবখানেই বিক্রি কমে গেছে। অনেক ক্ষেত্রে হোটেল বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। বিদ্যুৎ ও জ্বালানি সংকট, পরিবহন অস্থিরতা এবং ভ্রমণ সতর্কতা সব মিলিয়ে পর্যটকদের কাছে গন্তব্য হিসেবে আকর্ষণ হারাচ্ছে কিউবা। এটি এমন একটি স্থান যা আন্তর্জাতিক পর্যটনের ওপর নির্ভরশীল। ফ্লাইট স্থগিত হওয়া, জ্বালানি বিনিয়োগের সমস্যা এবং চলমান এই সংকটের নানা জটিলতার ফলে স্বাভাবিকভাবেই পর্যটকের সংখ্যা ব্যাপকভাবে কমে। সরকারি পরিসংখ্যান বলছে 2026 সালের ফেব্রুয়ারিতে কিউবায় আন্তর্জাতিক পর্যটক এসেছে মাত্র 70,000-এর কিছু বেশি, যা আগের বছরের তুলনায় 50%-রও কম। এই পতন দেশের সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি করছে। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি সরবরাহে বাধা, সরবরাহ চেইন ভেঙে পড়া এবং ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার একটি চক্র তৈরি হয়েছে। এর সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে সাধারণ কিউবানদের। রাইসা জান্নাত, সময় সংবাদ। ভূমধ্যসাগরে ঝড় থেকে বাঁচতে পরিত্যক্ত তেল উত্তোলনের প্ল্যাটফর্মে আশ্রয় নেন অন্তত 44 জন অভিবাসন প্রত্যাশী। খবর পেয়ে তাদের উদ্ধারে তৎপরতা শুরু করে জার্মান ভিত্তিক বেসরকারি সংস্থা সি ওয়াচ। এরপর তাদের ইতালির লাম্পেদুসা দ্বীপে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিয়ে ইউরোপমুখী অভিবাসন সংকট আবারও সামনে এসেছে। প্রতি বছর ভূমধ্যসাগরে জীবন বাজি রাখেন বিভিন্ন দেশের হাজারো অভিবাসন প্রত্যাশী। গন্তব্য অবৈধ পথে স্বপ্নের ইউরোপ। তবে বেশিরভাগ সময়ই সহায় হয় না ভাগ্য। ফলে ভূমধ্যসাগরেই অস্তমিত হয় স্বপ্নযাত্রার। বৈরী আবহাওয়ায় ভূমধ্যসাগরে বিপদে পড়েন এমনই একদল অভিবাসী। প্রাণ বাঁচাতে আশ্রয় নেন পরিত্যক্ত ডিডন নামের একটি তেল উত্তোলনের প্ল্যাটফর্মে। তিউনেশিয়া ও লিবিয়ার মধ্যবর্তী সমুদ্রে অবস্থিত এই স্থাপনাটি হয়ে ওঠে তাদের অস্থায়ী নিরাপদ আশ্রয়। স্থানীয় সময় শনিবার জার্মান ভিত্তিক বেসরকারি সংস্থা সিওয়াচ একটি জাহাজে করে 44 জন অভিবাসীকে উদ্ধার করে ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে নিয়ে যায়। উদ্ধারকৃতদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে বলে জানায় সংস্থাটি। অভিবাসীদের অবস্থানের খবর প্রথম আসে এলার্ম ফোন নামের একটি স্বেচ্ছাসেবী নেটওয়ার্কের মাধ্যমে। তারা বুধবার জরুরি কল পেয়ে বিষয়টি জানায়। তখন ধারণা করা হয়েছিল প্ল্যাটফর্মে অন্তত 47 জন অভিবাসন প্রত্যাশী অবস্থান করছিলেন। বরকতুল্লাহ, সময় সংবাদ। স্পেনের গ্র্যান ক্যানারিয়ার কাছে সাগর থেকে 47 জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্পেনের সামুদ্রিক উদ্ধার সংস্থা জানায়, গ্র্যান ক্যানারিয়া দ্বীপের দক্ষিণে প্রায় 27 মাইল দূরে একটি ক্যানোতে ভেসে থাকা অবস্থায় তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়াদের মধ্যে 44 জন পুরুষ ও 3 জন নারী রয়েছেন বলে জানিয়েছে রেড ক্রস। পরে তাদেরকে
আর গুইন বন্দরে নিয়ে আসা হলে রেড ক্রসের কর্মীরা প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করেন। এ সময় অসুস্থ এক অভিবাসীকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়। লেবাননে নিহত 3 ইন্দোনেশীয় শান্তিরক্ষীদের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দেশে ফেরত পাঠানো হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজিত শোক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, নিহতদের স্বজন এবং সামরিক কর্মকর্তারা। লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীর অধীনে দায়িত্ব পালনকালে লেবাননের দক্ষিণাঞ্চলে পৃথক 2টি ঘটনায় তারা নিহত হন। একই সময়ে ইসরায়েলি হামলায় লেবাননের সাংবাদিক ও চিকিৎসা কর্মীরাও নিহত হন বলে জানা গেছে। এই ঘটনায় ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের কাছে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। ভারতের মধ্যপ্রদেশে একটি বহুতল ভবন ধসে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। আটকে পড়াদের উদ্ধারের কার্যক্রম চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। নিয়ম না মেনে ভবনের নির্মাণ কাজ এবং পাশের জমিতে খনন একসঙ্গে চলার কারণে এমন দুর্ঘটনা বলে ধারণা করছেন তদন্ত কর্মকর্তারা। স্থানীয় সময় শনিবার ভারতের মধ্যপ্রদেশের অনুপপুর জেলায় একটি বহুতল ভবন হঠাৎ ধসে পড়ে। বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন। ধসের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে যোগ দেন। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযানে এখন পর্যন্ত কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র ও শাহডোল মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা জানান, উদ্ধার অভিযান চলছে এবং ধ্বংসস্তূপ সরাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হয় ভবনের ওপর তলায় চলমান নির্মাণ কাজ এবং পাশের জমিতে একসঙ্গে খনন কাজই ধসের মূল কারণ। অভিযোগ রয়েছে এসব কাজের জন্য প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি, ফলে অবৈধ নির্মাণ ও নিরাপত্তা মানদণ্ড না মানার বিষয়টি সামনে আসছে। ঘটনার পর স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। অনুমোদনহীন নির্মাণ চললেও আগে কেন ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পশ্চিমবঙ্গ ছাড়া এপ্রিল মাস জুড়ে ভারতের আরও 4 রাজ্য, একটি কেন্দ্রশাসিত অঞ্চলেও বিধানসভা নির্বাচন। কিন্তু সবকিছুর মাঝেও সবচেয়ে বেশি নজর কাড়ছে পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনও যেন এই রাজ্যের ভোট ঘিরেই সবচেয়ে বেশি সতর্ক। কারণ একদিকে তৃণমূলের টানা 3 দফার শাসন, অন্যদিকে বিজেপির প্রকাশ্য ঘোষণা এবার লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো। এই লড়াই যত তীব্র হচ্ছে ততই বেড়ে চলেছে ভোটার তালিকা ঘিরে বিতর্ক, অশান্তি। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, আসাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি, এই 5 জায়গায় এপ্রিল জুড়ে ভোট হতে যাচ্ছে। তবে বাকি রাজ্যগুলোর তুলনায় পশ্চিমবঙ্গ ঘিরে রাজনৈতিক উত্তাপ অনেক বেশি। পশ্চিমবঙ্গের ভোট শুধু সরকার গঠনের লড়াই নয়, বরং এ এক মর্যাদার লড়াই। টানা 4র্থবার ক্ষমতা ধরে রাখতে চাইছে তৃণমূল। অন্যদিকে বহুদিনের লক্ষ্য পূরণ করে বাংলায় ক্ষমতায় পৌঁছতে মরিয়া বিজেপিও। এরই মাঝে সবচেয়ে বড় বিতর্ক হয়ে উঠেছে রাজ্যটির ভোটার তালিকা। মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। বিহারে এরা ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল। ভালো করে তদন্ত করে দেখা উচিত যে মোফেক্কারুল আদপে কার হয়ে কাজ করছিল। তৃণমূলের যে সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট, যার বাড়ি ইটাহারে, মোফেক্কারুলের বাড়িও হচ্ছে ইটাহারে। ভোটার তালিকা নিয়ে বিরোধ, প্রশাসনিক চাপ, আদালতের নজর সব মিলে নির্বাচন যত এগিয়ে আসছে ততই জটিল হয়ে উঠছে পশ্চিমবঙ্গের হিসেব নিকেশ। প্রচারেও এখন এগিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ জুড়ে সভা করছেন দলটির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর দক্ষিণবঙ্গেও নেমে পড়েছেন দলের তারকা প্রার্থী ও পরিচিত মুখেরা। অন্যদিকে বিজেপিও এই ভোটকে সাধারণ লড়াই হিসেবে দেখছে না। তাদের প্রচারে বারবার উঠে আসছে সীমান্ত, অনুপ্রবেশ, পরিচয় ও ভোটার ব্যাংকের প্রশ্ন। আর তৃণমূল পাল্টা বলছে এই সব অভিযোগ আসলে ভোটের আগে মেরুকরণের চেষ্টা। যে লিস্ট বেরিয়েছে তাতে আইডেন্টিফাই
আইডেন্টিফাই করে, ধরুন আমার এই পাড়াতে আপনার মনে হলো যে 20 জন রোহিঙ্গা আছে, তাহলে আপনি তাদের নাম নেবেন না, তো সেই 20 জন কারা সেটা তো জানতে হবে, কারণ আপনি যে 30 জনকে বাদ দিলেন তারাও তো ভাবতে পারে যে আমাদেরকে রোহিঙ্গা হিসেবে বাদ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে ভোট এবার 2 দফায়। প্রথম দফায় উত্তরবঙ্গের জেলাগুলো আর দ্বিতীয় দফায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ভোট হচ্ছে। 294 আসনের এই নির্বাচনে তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট ও কংগ্রেস সবাই প্রার্থী দিয়েছে। পাশাপাশি সংখ্যালঘু ভোটের সমীকরণেও দেখা যাচ্ছে নতুন হিসেব। আর কিছু আসনে ছোট দলগুলোর সমঝোতা বড় দলগুলোর অঙ্কে প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কৃষ্ণাঙ্গ ব্যক্তির হামলায় নিহত নীলুফার ইয়াসমিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা, ফোবানা। সংগঠনটির নেতারা ইয়াসমিনের 2 মেয়েকে আর্থিক সহায়তার ঘোষণা দেন। এদিকে স্থানীয় সময় বিকেলে মায়ামিতে জানাজা শেষে ইয়াসমিনের দাফন সম্পন্ন হয়েছে। ফ্লোরিডা থেকে হাসানুজ্জামান সাকি রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কৃষ্ণাঙ্গের হামলায় নৃশংসভাবে নিহত নীলুফার ইয়াসমিন পারভিন স্মরণে ফোবানা সম্মেলনের কিক অফে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ফোবানার নেতারা নিহত ইয়াসমিনের 2 মেয়ের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন। বলেন, শুধু গান, নাচ কিংবা বিনোদনের জন্যই নয়, ফোবানা একটি মানবিক এবং সামাজিক প্ল্যাটফর্ম। তার 2 মেয়ে আছে এবং ফোবানার প্রত্যেকটা সদস্য আজকে তার পাশে দাঁড়িয়েছে তাকে সাহায্য করার জন্য। আমরা ফোবানার পক্ষের থেকে তার পাশে দাঁড়াতে চাই। এদিকে ইয়াসমিনের মরদেহ ফোর্ট মায়ার্স থেকে মায়ামিতে এসে পৌঁছালে সৃষ্টি হয় শোকের আবহ। জানাজা ও দাফনে সার্বিক সহযোগিতা করেন অনেকে। ইয়াসমিনের মৃত্যু সত্যি আমাদের এই কমিউনিটির জন্য অনেক বেদনাদায়ক। আজকে ইয়াসমিনের দাফন সম্পন্ন হয়েছে। আমরা ফোবানার পক্ষ থেকে তার 2 মেয়ে এবং তার পরিবারের সাথে সবসময় আমরা সহযোগিতা থাকবো, আমরা তাদের সাথে। ফ্লোরিডায় বাংলাদেশিদের অধিকাংশ গ্যাস স্টেশন ও কনভেনিয়েন্স স্টোর সহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করেন, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে একের পর এক দুর্বৃত্তের হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, অরল্যান্ডো, ফ্লোরিডা। ইরাকের বসরায় বিদেশি কোম্পানির তেলের ডিপোতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ইরাকের বসরার প্রাদেশিক সরকারের মুখপাত্র জানায়, রোমালিয়া তেল খনি এলাকায় বিভিন্ন বিদেশি কোম্পানি তেল মজুত করে রাখে। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন হওয়ায় এই হামলা চালিয়েছে ইরান। ড্রোনের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর থেকেই ইরাকের কুর্দি অধ্যুষিত বিভিন্ন এলাকায় মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইরান। সর্বশেষ ইরাকে বিদেশি মালিকানাধীন তেলের ডিপোতে এ হামলার ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। আগুনে পুড়ে গেছে 4000 একরের বেশি এলাকা। স্থানীয় সময় শুক্রবার তীব্র গরমে হঠাৎ ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ে। আবহাওয়া বিভাগ জানায়, ঘন্টায় প্রায় 50 মাইল বেগে দমকা হাওয়া বইতে থাকায় আগুন দ্রুত ছড়ায়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। লস অ্যাঞ্জেলেস কাউন্টিতেও দাবানল দেখা দেয়। 2টি এলাকা থেকেই বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হরমুজ প্রণালী খুলতে ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটাম প্রত্যাখ্যান ইরানের। গোটা অঞ্চলকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য জাহান্নামে পরিণত করার হুঁশিয়ারি। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বর্বরতা, নিহত 3, আহত কয়েকজন। জ্বালানি সংকটে বন্ধের পথে হাসপাতাল, পানি পয় নিষ্কাশন ব্যবস্থা তো ব্যাঘাত। এবং ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলায় নিহত 15। পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত জেলেনস্কি। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠক। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন আমিনুল ইসলাম আলিফ। ধন্যবাদ কাজল। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।